তুমি যে আমার টাকা কত ফেরত দেবে সেসব আমার বোঝা হয়ে গেছে। একের পর এক অজুহাত বানিয়ে আর কত অপেক্ষা করাবে? আমাকে কিছু না জানিয়ে হোস্টেলটা অবধি বদলে ফেলেছ। কালকে তোমার হোস্টেলে গিয়ে তোমায় পাইনি, এরপরও কি বলবে তুমি চোর না? কোথায় উঠেছ ঠিকানা বলো, সেখানে যাব আমি। কি ভেবেছ পালিয়ে বেঁচে যাবে? অত সহজ না। কথাগুলো ভীষণ আত্মসম্মানে লাগলো আরজুর। সচরাচর কারো থেকে ধার করে না, আর ধার করলেও সময়ের আগে সে ধার শোধ করে দেয়। কিন্তু এবারে কোনো মতেই সম্ভব হচ্ছিল না। অসময়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটা টিউশনও চলে গেছে, এর মাঝে আবার হোস্টেল বদলাতে হলো। অনেক টাকা ধার হয়ে গেছে যাতায়াতে। তবে কিছু করার নেই। আরজু হলেও হয়তো বিশ্বাস করতো না। নিজের মানুষদেরকেই তো বিশ্বাস করা যায় না, আর সেখানে ও তো পর। আরজু বলল, আমি কথা দিচ্ছি আপনাকে আর একটা সপ্তাহ সময় দিন, আমি আপনার ধার শোধ করে দেব। মেয়েটা বলল, সময় দিলাম, আর ভুলেও নাম্বারটা বদলায়ও না। তোমার ভার্সিটি কিন্তু আমি চিনি, সিনিয়রদেরকে বলে অবস্থা খারাপ করে ছাড়বো। কথাটা বলে মেয়েটা ফোন কেটে দিল। এত অপমান করলো আরজুকে, এত কথা শোনালো, তারপরও কেন যেন আরজুর কান্না পেল না। আরজু অবশ্য কাঁদে না, শেষ কবে কেঁদেছিল নিজেও জানে না। পাথরের মন তার, ধার শোধ করতে না পারলে কথা শোনাবে, এটাই তো স্বাভাবিক। এতে কাদার কি আছে? ভেঙে পড়া নিজেকে আরও একবার আরজু শক্ত করে দাঁড় করালো। আরজু যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে কয়েকটা ছেলে এসে ওর পথ আটকে দাঁড়ালো। ওদের সাথে আরজুর কি লেনা দেনা সেটা আরজু নিজেও বুঝে উঠতে পারল না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে একবার ভালোভাবে পরখ করে নিল। দেখতেই কেমন গুন্ডা গুন্ডা লাগছে। সাজ পোশাক দেখে মনে হচ্ছে না কোনো ভদ্রবাড়ির ছেলে। আরজু প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কোনো দরকার? ছেলেটা বলল, ভাইয়ের লিফলেটের উপর পা রেখেছেন কোন সাহসে? হাতে তো আবার বিপক্ষ দলের লিফলেট ধরে আছেন, আর এই দিকে এক ঠ্যাং তুলে রেখেছেন ভাইয়ের মুখের উপর। হাতেরটা কি লাং লাগে? আরজু ছেলেটার কথা বুঝে উঠতে না পেরে নিজের পায়ের দিকে তাকালো। একটা লিফলেটের উপরে পাটা উঠে আছে, কিন্তু কি করে পড়লো সেটা আরজু জানে না। মাঠের চারপাশে তো কত লিফলেট পড়ে আছে, হাঁটতে গেলে সেগুলোর উপরে পা পড়বে, এটাই স্বাভাবিক। পাটা সরাবে কিনা সেটা বুঝে উঠতে পারছে না, সেজন্য সরালো না। সম্মুখে দাঁড়ানো ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, মাঠের আশেপাশে দেখেছেন কত লিফলেট পড়ে আছে? আপনি নিজেই তো একটার উপরে দাঁড়িয়ে আছেন। ছেলেটা বলল, কিন্তু হাতে তো আর অন্য দলের লিফলেট নাই। কি ভাবছেন বুঝি না কিছু? ভাইরে অপমান করার জন্য পাঠাইছে আপনারে, তাই না? ভাবছেন মাইয়া মানুষ আমরা কিছু কমু না? আরজু বলল, দেখুন অযথা ঝামেলা করবেন না। আমার পায়ের নিচে কার লিফলেট, হাতে কার লিফলেট, এসবে আমার কোনো খেয়াল ছিল না। সামনে থেকে সরুন, যেতে হবে আমায়। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে ওরা যেন ইচ্ছে করে একটা ঝামেলা পাকাতে এসেছে, শুধু একটা ছোটোখাটো অজুহাত খুঁজছিল। অবশেষে একটা অজুহাত পেয়েও গেছে, তবে সেই অজুহাতটা এতটাই নিম্ন পর্যায়ের যেটাকে অজুহাত হিসেবে গণ্য করা যায় না। আরজুর সামনে থেকে ওরা সরল না, বরং রাগান্বিত গলায় বলল, এই মাইয়া, একটু বেশি গরম দেখাইতেছ না? জানো আমরা কার লোক? তুমি জানো তোমার কি অবস্থা করতে পারি আমরা? তুমি হামিদের পক্ষের লোক, তাই না? সেজন্য আমাদের আরমান ভাইয়ের ছবিকে অপমান করছো। আরজু প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, হামিদকে? ছেলেটা বলল, এমন ভাব করছো যেন চেনই না। পুরো ভার্সিটি চেনে আর তুমি চিনবে না, এটা হতে পারে না। এবার তো আরও নিশ্চিত হলাম যে তুমি ইচ্ছে করে এসেছো। তুমি ওর দলের লোক, তাই না? আরজু বলল, অদ্ভুত কথা বলছেন তো। আমি কি রাজনীতি করি যে ওনার পক্ষের লোক হব? আমাকে কি আপনাদের স্টুপিড মনে হয় যে আমি ওনার হয়ে ওনার শত্রুদের সাথে ঝামেলা করতে যাব? সত্যি করে বলুন তো আপনাদের উদ্দেশ্যটা কি? আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছি আপনারা ইচ্ছে করে একটা ঝামেলা তৈরি করার মতলবে এসেছেন। সবথেকে বড় কথা, আপনারা ঝামেলা করুন, মারামারি করুন, যুদ্ধ লাগান, তাতে আমার কিছু যায় আসে না। গো টু হেল। কিন্তু এসবের মাঝে ভুলেও আমাকে জড়াবেন না। আমাকে গুটি হিসেবে ব্যবহার করতে যাবেন না আপনাদের এসব রাজনীতির নোংরা খেলায়। আরজুর এত তেজে ছেলেগুলো অবাক না হয়ে পারল না, কি করে এতগুলো ছেলের সাথে এভাবে গলা তুলে কথা বলছে। একটুও কি ভয় করছে না? কই, আজ পর্যন্ত তো কেউ ওদের সাথে এভাবে কথা বলার সাহস পায়নি। ছেলেটা 2 কদম এগিয়ে এলো। ভেবেছিল আরজু হয়তো এতে ভয় পেয়ে পিছিয়ে যাবে, তবে তেমন কিছুই হলো না। বরং আরজু সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভয় নেই, কোনো নমনীয়তা নেই, আছে এক ভয়ঙ্কর রকমের তেজ আর হিংস্রতা, যা ছেলেটার একটুও পছন্দ হলো না। ইচ্ছে হলো আরজুর দৃষ্টির এই হিংস্রতা একদম শেষ করে দিতে, তবে জনসম্মুখে তো সবকিছু করা সম্ভব না। গম্ভীর গলায় বলল, ছবিটা পায়ের নিচ থেকে তুলে তোর ওড়না দিয়ে পরিষ্কার করবি, করে আমাদের হাতে দিবি। আরজু গম্ভীর গলায় বলল, এটা অনুরোধ না আদেশ। ছেলেটা তাচ্ছিল্য হেসে বলল, অনুরোধ করব আমি তোকে? এটা আদেশ। ভাষা শুনে বুঝতে পারিস না? আরজু বলল, প্রথম এবং শেষবারের জন্য বলছি, ভাষা ঠিক করে কথা বলুন। আমি আপনার পরিচিত নই, আপনার সহপাঠী কিংবা আপনার দলের কোনো কুকুরও নই।
যে আপনি আমার সাথে এই ভাষায় কথা বলবেন। ছেলেটা বলল, এর চেয়েও বেশি নোংরা ভাষায় তোর সাথে কথা বলতে পারি। কি করবি তুই? কিসের এত গরম দেখাচ্ছিস? এত দেমাক কিসের তোর? শুধু একবার ভাইয়ের নির্বাচনটা শেষ হতে দে, তোর তেজ বের করে ছাড়বো। তোর চেহারাটা একদম মুখস্থ করে রাখলাম। ছেলেটাকে নিজের কথা সম্পন্ন করতে দিল না আরজু। নিজের সর্বশক্তি প্রয়োগ করে গালে একটা চর বসালো। এতক্ষণ তবুও খুব অল্প সংখ্যক লোক ওদের বাগবিতণ্ডা দেখছিল, তবে এবারে মাঠে উপস্থিত অধিকাংশ মানুষের দৃষ্টি ওদের ওপরে পড়ল। সেই সাথে অনেকে হা হুতাশ করে উঠল। অনেকে চিন্তিত হয়ে পড়ল আরজুর জন্য। মেয়েটা বোধহয় খুব ভুল কিছুই করে বসল। ছেলেটা চর খেয়ে যেন নিজে অবাক না হয়ে পারল না। ওর সাথে আসা বাকি ছেলেগুলো অবাক হলো। এভাবে যে চর মেরে দেবে সেটা বোধহয় আশা করেনি। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুই চর মারলি আমাকে? আরজু বলল, আরেকবার তুই তোকারি করলে এর থেকেও খারাপ অবস্থা করব। যে ভাইয়ের হয়ে চামচামি করতে এসেছেন সেই ভাইয়ের নামে কমপ্লেন করব। তারপর দেখব ওনার রাজনীতি, ওনার নির্বাচন কোথায় যায়। আর আপনার জন্য যদি ওনার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয় তাহলে আমাকে আপনার সাথে কিছু করতে হবে না। উনি আপনার সাথে অনেক কিছু করে দেবেন। আর ভবিষ্যতে আমার সামনে আসবেন না। মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। আর ভুলেও আমার সাথে এসব ব্যবহার করতে আসবেন না। হঠাৎ করে কেউ বলে উঠল, কি হয়েছে এখানে? দোতলা থেকে আরমান খেয়াল করছিল যে একটা মেয়েকে কেন্দ্র করে বেশ অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে এবং সেখানে কিছু একটা ঝামেলা হচ্ছে। যদিও বিষয়টা দেখেছে অনেক পরে, তাই তৎক্ষণাৎ ব্যাপারটা জানার জন্য নিচে নেমে এসেছে। আরমানের কণ্ঠ শুনে ছেলেগুলো পেছনের দিকে তাকালো। ভিড়টা একটু কমতেই সামনে আরজুকে দাঁড়িয়ে থাকতে দেখে আরমানের চক্ষু চরক গাছ। বুঝতে পারল না যে ঠিক দেখছে নাকি ভুল দেখছে। এদিকে ঘটনার মাঝে নতুন কারো আগমনে আরজু একটু বিভ্রান্ত হলো। বুঝল না যে এই নতুন মানুষটা ঠিক কে। প্রশ্নাত্মক গলায় আরমানকে জিজ্ঞেস করলো, কে আপনি? ছেলেগুলোকে যেন প্রতি পদে পদে অবাক করছে আরজু। এই মেয়েটা আরমানকেও চেনে না। ওরা তো ভেবেছিল ইচ্ছে করে আরমানকে অপমান করছে, কিন্তু এখানে তো দেখে মনে হচ্ছে মেয়েটা আরমানকেও চেনে না। আরজুর প্রশ্নে আরমানের ধ্যান ভাঙল। বুঝতে পারল না আরজু ওকে চিনতে পেরেছে কিনা, তবে সেসব আর ভাবল না। উত্তরে বলল, তাওসিফ আরমান, ছাত্র ইউনিয়ন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী। আরজু এবার ছেলেগুলোকে দেখিয়ে বলল, এনারা তাহলে আপনার চামচা? এমন প্রশ্নে আরমান নিজেও বিভ্রান্ত হলো। সে নিজেও জানে না ছেলেগুলো কোন দলের। ওদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, তোমরা কোন দলের? আরমানের পাশে দাঁড়ানো একটা ছেলে বলল, আমাদের দলের ভাই। আরমান এবার আরজুকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা হয়েছে জানতে পারি? আমাকে কি বলা যাবে? আরজু বলল, নিশ্চয়ই বলা যাবে, কারণ এই ঘটনার সাথে আপনি নিজেও জড়িত আছেন, প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে। ঘটনা এবারে বেশ গোলমেলে লাগলো আরমানের কাছে। তবে সে বরাবরই ধৈর্যশীল মানুষ ও মনোযোগী শ্রোতা, তাই বেশি তারা দেখা গেল না তার মাঝে। আরমান বলল, কিভাবে আমি জড়িত? আরজু বলল, একবার আশেপাশে তাকিয়ে দেখুন তো কত শত লিফলেট পড়ে আছে। সেগুলোর উপর দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে। আপনাদের কি মনে হয় আপনার যে লিফলেটগুলো বিতরণ করেন সেগুলো আমাদের মতন সাধারণ মানুষরা বুকে জড়িয়ে বসে থাকবে, না ঘরে নিয়ে গিয়ে সেগুলো আলমারির ভেতর সাজিয়ে রাখবে? আপনারা কি এটাই মনে করেন? আরমান বলল, এর সাথে আমার যোগসূত্র কি? আরজু বলল, আপনার নামের লিফলেটটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। এখন আপনার দলের ছেলেরা সেটা আমার পায়ের নিচে পড়ে থাকতে দেখে অতি আবেগে ভেসে গিয়ে বলা শুরু করেছে আমি নাকি বিপক্ষ দলের লোক। আপনাকে ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য এই কাজটা করেছি। তারা আমার সাথে তুইতকারি করেছে, আমাকে হুমকি দিয়েছে এবং অত্যন্ত অসম্মানজনক ভাষায় আমার সাথে কথা বলেছে। এখন বলুন এর দায় কার? আরমান অগ্নিদৃষ্টিতে তাকালো ছেলেগুলোর দিকে। গম্ভীর গলায় বলল, এসব কি শুনছি আমি? হাজারবার করে বলে দিয়েছিলাম নির্বাচনে আমাকে নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি আমি পছন্দ করি না। তারপরও আমার দলের লোক হয়ে তোমরা কোন সাহসে একটা মেয়ের সাথে এরকম অসম্মানজনক ভাষায় কথা বলেছ? ছেলেগুলো উত্তর দেওয়ার কোনো সাহস পেল না। অবশ্য ওদেরকে উত্তর দেওয়ার সুযোগও আরজু দিল না। তার আগে নিজেই আরমানকে উদ্দেশ্য করে বলল, সুযোগ তৈরি করে দিয়ে এখন ওদেরকে দোষারোপ করছেন? বলছেন তো ওদেরকে আপনার দলের লোক, তার মানে ওদের দায়িত্ব নিশ্চয়ই আপনার। আপনার কি উচিত ছিল না একদম ভালো করে ওদের মস্তিষ্কের মাঝে এই কথাটা ঢুকিয়ে দেওয়া, যেন কোনো ঝামেলা না করে? সবচেয়ে বড় কথা, আপনি কে? আপনার সাথে আমার কী যোগসূত্র আছে যে আমি আপনার জন্য এই পুরো ভার্সিটির সকলের সামনে অপমানিত হব? আরমান অপরাধী গলায় বলল, দেখুন মিস, আমি ক্ষমা চাইছি ওদের হয়ে। আমি বুঝতে পারছি দোষটা আমারই, যেহেতু আমার দলের লোক ওরা। আমি কখনো এই দায় এড়িয়ে যাব না। আরজু বলল, আপনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না। বিশ্বাস করুন, নির্বাচন হচ্ছে আমি এই খবরটাই একটু আগে জানলাম। আপনার কোনো আন্দাজ আছে আমি নিজের জীবনের সমস্যায় কতটা জর্জরিত?
তার মাঝে আপনার লোকেরা এসে উটকো ঝামেলা তৈরি করেছে, যেখানে আমি অলরেডি একটা ঝামেলার মাঝে জড়িয়েছিলাম। আমি কেন আপনার জন্য অসম্মান সহ্য করব বলুন তো? আপনার দ্বারা আমার কি উপকার হবে? আর এই যে এত নির্বাচনের প্রচারণা করছেন, এত ভালো মানুষীয় নাটক করছেন, প্রতিদিন নিশ্চয়ই ভাষণ দিয়ে বেড়াচ্ছেন যে আপনি নির্বাচনে জিতলে আমাদের জন্য এই করবেন সেই করবেন, কিন্তু সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, জেতার পর আমাদের কথা মনে পড়বে? আদৌ কি ভোটের কোনো দরকার আছে? ক্ষমতা যার বেশি সে তো সবার আড়ালে নিজেই নিজেকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। তাহলে এত অনুষ্ঠানিকতার কি আছে? আপনারা এখন আমাদের থেকে একটা ভোট নেওয়ার জন্য পারলে আমাদের পায়ে অবধি পড়ে যান, আর জেতার পর যদি আমরা আমাদের বিপদে আপনাদের পেছনে কুকুরের মতন ঘুরি, তারপরও আপনাদের থেকে পাত্তা পাই না। আরমান জানে আরজুর কথাগুলো একদমই মিথ্যা না, সত্যি এমনটাই হয়ে এসেছে। তবে আরমান আরজুকে কি করে বোঝাবে যে ও একটু ব্যতিক্রমধর্মী হতে চায়? সবাই এক হয় না, অনেকে সৎ উদ্দেশ্যেই রাজনীতির অঙ্গনে আসে। বিনম্র গলায় বলল, আমি জানি অনেকে এমন করে, অনেকে বলবো না, আমি বলবো বেশিরভাগ মানুষই হয়তো এমন করে। তবে একটা কথা আপনাকে মানতে হবে, অনেকে সৎ উদ্দেশ্য নিয়ে জনগণের সেবা করার জন্যই রাজনীতির ময়দানে পা রাখে। আর আমি আপনাকে কথা দিতে পারি যে আমি তাদের মধ্যে থেকেই একজন হব। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আরজু বলল, এইসব কিছু জেতার আগ পর্যন্ত রাজনীতিবিদদের সাথে বিশ্বাস শব্দটা একদমই মানানসই না। এই দেখুন, আমি এখনও ভীষণ বিপদের মাঝে ডুবে আছি, কিন্তু আপনারা আমায় কোনোদিনও সাহায্য করবেন না। আপনাদের কোনো লেনদেন নেই জনগণের সাথে, আপনারা শুধু বোঝেন নিজেদের ব্যাপার। আরমান বলল, আপনার কি সাহায্য দরকার বলুন, আমি চেষ্টা করব সাহায্য করার। আরজু সন্দেহী গলায় বলল, তাই? আরমান বলল, হ্যাঁ। আরজু বলল, ঠিক আছে, তবে একটা সাহায্য করুন আমায়। একজনের নাম্বারে বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুলে আমার হাতে অন্যজনের নাম্বারে 5,000 টাকা চলে গেছে। এখন সেই মানুষটা টাকা পাঠাতে অস্বীকার করছে। আমার টাকাটা ফেরত দেওয়াতে পারবেন? যদি আমার এই কষ্টের টাকাটা আপনি ফেরত দিতে পারেন তবে মানব আপনি হয়তো সৎ উদ্দেশ্যে এই ময়দানে পা রেখেছেন। আরমান বলল, নাম্বারটা দিন। আরজু বলল, নোট করুন। আরজু সত্যি নাম্বারটা বলল। আরমান সেটা নোট করে নিল। নাম্বারটা তুলতেই আরমানের পাশে দাঁড়ানো একটা ছেলে আরজুকে উদ্দেশ্য করে বলল, দেখেছেন আপু, আমাদের ভাই সবার থেকে আলাদা, আপনাকে সাহায্য করলো। এবার কিন্তু ভোটটা আমাদের ভাইকে দেবেন। ছেলেটা কথাটা বলার সাথে সাথে আরমান চোখ গরম করে তাকিয়ে ওকে থামিয়ে দিল। আরজু তাচ্ছিল্য গলায় বলল, আমাকে সাহায্য করার দাম একটা ভোট, তাই তো? দেখলেন, বলেছিলাম আমি, আপনারা রাজনীতিবিদরা খুবই স্বার্থপর হন। স্বার্থ ছাড়া আপনারা জনগণের জন্য কিছুই করেন না। আরমান পাল্টা হেসে বলল, সবই তো আপনিই বলে দিলেন মিস। যদি আমি এই নির্বাচনে জিতে যাই তবে আশা করছি আপনি আমার কথার প্রমাণ আমার কাজের মাধ্যমে পেয়ে যাবেন। আর চিন্তা করবেন না, আমি আপনার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেব। আরমানের কথায় আরজু ভরসা পেল কিনা সেটা জানা নেই। আরমানকে কেন নিজের বিপদের কথাগুলো বলল সেটাও জানে না। আরমানকে নম্বরটাই বা কেন দিল সেটাও জানে না। তবে মনে হলো একবার পরীক্ষা করে দেখা দরকার। ছেলেটা যখন এত আত্মবিশ্বাসের সাথে বলছে যে সৎ উদ্দেশ্যে রাজনীতির অঙ্গনে এসেছে, তাহলে কতদূর কি করতে পারে। আরজু আর কোনো কথা বাড়ানোর প্রয়োজন মনে করল না। এমনিতেই নিজের কাছে মনে হলো আজ একটু বেশিই কথা বলে ফেলেছে। এত কথা বলার স্বভাব আরজুর সাথে ঠিক যায় না। চলে যাওয়ার আগে শেষবারের মতন আরমানকে উদ্দেশ্য করে বলল, আমি জানি না আপনি আমায় কতটা সত্যি বললেন বা কতটা মিথ্যা বললেন, তবে একটা কথা বলতে পারি, আপনার দলের যদি এই ছেলেদের মতন লোক থাকে যারা আপনার ক্ষমতা বলে আমার মতন সাধারণ মানুষকে ভয় দেখায়, তবে আপনার এই ক্ষমতা বেশি দিন টিকবে না, এটা মনে রাখবেন। কথাটা বলে আরজু চলে গেল। আরমান মুগ্ধ হবে না অবাক হবে সেটা বুঝে উঠতে পারল না। প্রত্যেকবারই মেয়েটা ওকে মুগ্ধ করছে, নয়তো অবাক করছে, কিংবা মাঝে মাঝে বলা যায় দুটো মিলিয়ে মিশ্র অনুভূতির সৃষ্টি করছে। মেয়েটা আদৌ আরমানকে চিনতে পেরেছে কিনা সেই বিষয়টা আরমানের কাছে পরিষ্কার না। তবে হ্যাঁ, এতটুকু বলা যায়, মেয়েটা আরমানের আগ্রহ আরও বাড়িয়ে দিল ওর প্রতি। এখন তো আরমানের এই মেয়েটাকে পুরোটা জানতে ইচ্ছে করছে। মেয়েটার এত গাম্ভীর্যতা, এত রাগী ভাব, এত তেজ, চোখের আগুন, সবকিছু জানতে ইচ্ছে করছে আরমানের। সামনে যে থাকুক না কেন তার চোখ আর কণ্ঠের মাঝে থাকা তেজটা একটুও কমে না। তবে হ্যাঁ, মেয়েটা একদমই যুক্তিহীন কথা বলেনি। যে কয়বারই কথা বলেছে মেয়েটার কথায় সবসময় যুক্তি ছিল। দারুণ সাহস মেয়েটার। ওই দৃষ্টির তেজ দেখে মনে হয় যেন মেয়েটার কোনো কিছুতেই ভয় নেই। হয়তো কোনো কিছু হারানোর নেই বলে কোনো ভয় নেই। তবে যাই হোক না কেন, আরমানের কৌতূহল মেয়েটা আরও বাড়িয়ে দিয়েছে। আরমান এই মেয়েটাকে এখন আরও ভালোভাবে জানতে চায়, আরও ভালো করে বুঝতে চায়, আর বোঝাতে চায় যে আরমান আলাদা, ঠিক যেমন মেয়েটা সবার থেকে আলাদা।